তাহলে তুই এখনো বাসায় যাসনি কেন? এখানে কি করছিস? হ্যাঁ ম্যাডাম, আমি তো বাসায় যেতেই চাইছিলাম, কিন্তু স্যার বাসায় থাকতেছেন, আপনি একা একা কীভাবে থাকবেন তাই ভাইবা যায়নি। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই বাসায় চলে যা। না না ম্যাডাম, তারপরও এত বড় একটা বাড়িতে আপনি একা একটা মেয়ে মানুষ কীভাবে থাকবেন? যদি কোনো বিপদ হয়ে যায় তখন? আরে বাবা, আমার কোনো বিপদ আপদ হবে না, সমস্যা নাই। এদিকটা আমি ঠিক সামলে নিতে পারবো, 3 দিনেরই তো ব্যাপার। তুই চিন্তা করিস না, তুই বাসায় চলে যা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, তাহলে আমি যাই। এই শুনছো, আমার শরীরটা না বেশ খারাপ লাগতেছে, তাই বলতেছিলাম আজকে যে ঢাকার বাইরে 2 দিনের মিটিংটা ছিল না, ওইটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি। আমি সুস্থ হয়নি, পরে আমি মিটিংটা করে নেব। বৃষ্টি, তুমি কি বলো? হে, তুমি এসব কি বলছো বলো তো? তুমি মিটিং অ্যাটেন্ড করবে না মানে? দেখো, এই মুহূর্তে তুমি যদি মিটিংটা ক্যান্সেল করে দাও তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে, তাই না? তার থেকে বরং তুমি একটা কাজ করো, তোমার যখন শরীর খারাপ লাগছে তুমি বরং এই মেডিসিন নিয়ে নাও। আমি তোমাকে মেডিসিন দিচ্ছি, তুমি মেডিসিন নিয়ে তারপরে মিটিংয়ে চলে যাও। মেডিসিনের কথা বলতেছো? এই মেডিসিনে কি এমন ভরসা আছে এখন বলো তো? আমি হয়তো এখন মেডিসিন নিলে সাময়িক একটু ভালো থাকতে পারি, 2-3 ঘন্টা ভালো থাকবো, তারপর দেখা যাচ্ছে সেম অবস্থা আবারও হবে। তার থেকে ভালো আমি একজন ডক্টর দেখাই, ডক্টরকে দেখিয়ে তারপর তার পরামর্শ মোতাবেক চলি, আর পরে সুস্থ হয়ে গেলে আমি মিটিংটা করে নেব, ঠিক আছে? এই, না না, তুমি এসব কি বলছো? দেখো, এই মিটিংটা তুমি কত কষ্ট করে অ্যারেঞ্জ করেছো, আর এখন এই শেষ মুহূর্তে এসে তুমি যদি মিটিংটা ক্যান্সেল করতে চাও তাহলে কিভাবে হয় বলো তো? আর তাছাড়াও তুমি তো জানো মিটিংটা কতটা ইম্পর্টেন্ট তোমার জন্য এবং তোমার কোম্পানির জন্য। এই মুহূর্তে তুমি যদি মিটিংটা ক্যান্সেল করো, কোম্পানির তো অনেক বড় একটা লস হয়ে যাবে, তাই না? তার থেকে বরং তুমি মিটিংটা অ্যাটেন্ড করো, এসে তুমি মিটিং শেষ করে বাসায় ফিরে তুমি ডক্টর দেখিও। বৃষ্টি, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি আমাকে এভাবে কেন জোরাজোরি করতেছো? কেন আমাকে যাওয়ার জন্য ফোর্স করতেছো? তোমার হাজবেন্ড অসুস্থ, তুমি কোথায় তাকে রেস্ট নিতে বলবা, ডক্টরের কাছে যেতে বলবা, আর তুমি আসো তোমার অফিস মিটিংয়ে। আচ্ছা, জীবনের চাইতে কি অফিস মিটিং এগুলো জরুরি হয়ে গেছে তোমার কাছে? আরে না না, দেখো তুমি যেটা ভাবতেছো ভুল ভাবতেছো, আসলে আমি না কথাটা ওইভাবে বলতে চাইনি। দেখো, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমি ভবিষ্যতের কথা ভেবেই বলেছিলাম এই মিটিংটা যদি তুমি ক্যান্সেল করে দাও তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে, আর তুমি অসুস্থ হয়ে পড়ো বা তোমার কোনো ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না। কিন্তু তারপরও একবার ভেবে দেখো। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে এত করে বলতেছো আমি তাহলে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। অবশ্যই আমি সাবধানে যাব। আর শোনো, তুমি তোমার খেয়াল রেখো, সময় মতো খাওয়া দাওয়া করো, আর আমি পোষা মাত্রই তোমাকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। যাক, আপদটা বিদায় হয়েছে। হেই যান, ওঠো, যান, বেরো, আমার হাজবেন্ড চলে গেছে। তোমার হাজবেন্ড গেছে? জান, তোমার হাজবেন্ডের মতন লোক আমি আমার লাইফে আর একটাও দেখি নাই। একটা লোক এত পেশাল পারতে পারে, তুমি এর সাথে কিভাবে সংসার করো? আর আমি এখানে বসে থেকে গরমে পুরো মরেই যাচ্ছিলাম, আর তোমার হাজবেন্ড যদি আমাকে দেখে ফেলতো আজকে কি অবস্থা হতো তুমি বুঝতে পারছো? হ্যাঁ যান, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তোমার অনেক কষ্ট হয়েছে আমি বুঝতে পেরেছি। বের হও এখন তাড়াতাড়ি, আমার রুমে এসি আছে, চলো রুমে চলো, গিয়ে রেস্ট করবে। আচ্ছা চলো। বাহ বাহ বাহ, আশরাফ, তুমি মানে মিটিংয়ে যাওনি? না, আমি মিটিংয়ে যাই নাই। আমাকে ফোর্স করে মিটিংয়ে পাঠিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে রুমে নিয়ে গিয়ে কি করবা আমি কি একটু জানতে পারি? আশরাফ, দেখো তোমার কোথাও ভুল হচ্ছে, ও আমার বয়ফ্রেন্ড না। আসলে ও, আমার মনে হয় কি, ও না একটা পাগল, আমাদের বাসায় ঢুকে পড়েছিল আর ও বলছিল যে ওর অনেক ক্ষুধা লাগছে, তাই আসলে আমি আর কি ওকে রুমে নিয়ে যাচ্ছিলাম। চুপ, একদম চুপ। হোয়াট অ্যাক্টিং, কত নিখুঁত অভিনয় তোমার। আমি না তোমার অভিনয় দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি যদি নাটকে যাইতা অনেক বড় বড় অ্যাওয়ার্ড পাইতা। তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না? আমি খুব ভালো করে জানি এটা তোমার বয়ফ্রেন্ড, আজকে আমাদের বাসার কাজের ছেলে।
সজীব তোমার শাড়িতে আয়না বেঁধে আমাকে দেখিয়ে দিয়েছে যে এটা তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, এটাই সে আয়না। আমি না অবাক হয়ে যাচ্ছি যে এতদিন আমি কার সাথে সংসার করছি। কিসে কমতে ছিল আমার, কিসে কমতে ছিল আমার বলো তো? টাকা পয়সা থেকে শুরু করে তুমি আমার কাছে যখন যেটার আবদার করছো আমি সেটাই তোমার সামনে হাজির করে দিছি। কি দেই নাই? লাস্ট 5 ইয়ার্স হয়েছে আমাদের বিয়ের বয়স। এই 5 বছরে ঈদের মধ্যে একটা সুতা পর্যন্ত আমি কিনি নাই, জাস্ট তোমার সুখের জন্য। তোমার ফ্যামিলি থেকে শুরু করে ভাই ব্রাদার যা কিছু আছে সবার খরচ আমি বহন করছি। প্রতিটা মাসে তোমার মা বাবার ওষুধ থেকে যা যা লাগে আমি সমস্ত খুঁটিনাটি বহন করছি। আমি কি তোমাকে কম টাকা দিছি বলো তো? আমার কি টাকা পয়সা কম আছে? আমি কি টাকা কম ইনকাম করি? আমি এত কিছু করছি কিসের জন্য? শুধুমাত্র তোমার জন্য। কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। কিন্তু যে তুমি দিনের পর দিন আমার অগোচরে আমারই পিছে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াবা, আমি না এটা কখনো স্বপ্নেও ভাবিনি। আজ যদি কাজের ছেলে আমাকে না দেখাতো আমি কখনোই জানতে পারতাম না যে তোমার এই সুন্দর চেহারার নিচে একজন কুৎসিত মানুষ লুকিয়ে আছে। মানুষ কতটা খারাপ হলে কতটা জঘন্য হতে পারে তোমাকে না দেখলে আমি তো বুঝতে পারতাম না। শোনো, তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসতে না পারো কারোর সাথে মিথ্যে প্রেমের অভিনয় করো না, ভালোবাসার নাটক করো না। কারণ যার মন ভাঙে, যার হৃদয় ভাঙে সে বোঝে কষ্টটা কি। তুমি আমাকে বলে দিতে পারতাম তুমি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো, তুমি আমার সাথে থাকতে চাও না। আমি হাসতে হাসতে তোমাদের লাইফ থেকে সরে যেতাম। এত বড় প্রতারণা, এত বড় ধোঁকা তুমি আমাকে না দিলেও পারতা। আর এসে তোকে বলতেছি, তুই কিভাবে পারলি জেনে শুনে একটা সংসারকে নষ্ট করতে? আরে ভাই, তোর সংসার যদি এভাবে কেউ নষ্ট করতো তাহলে তোর কেমন লাগতো? একটা বার কি ভেবে দেখেছিস? নিজের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। আরে তোকে দোষ দিয়ে লাভ কি? আমার তো ঘরেই ঠিক নেই। ওই যে কথায় নাই, ঘরের শত্রু বিভীষণ বৃষ্টি। এই সমাজে না তোমার মতো কিছু মেয়ে আছে যাদের একটা দিয়ে হয় না, 36টা নাগর লাগে। এই জন্য মেয়ে জাতকে কেউ বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যদি এই ছেলেকে ভালোবাসো, এর সাথেই থাকতে চাচ্ছ, আমিও না তোমাদেরকে একসাথে থাকার ব্যবস্থা করতেছি। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। এখন এই মুহূর্তে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও বলতেছি। আশরাফ, দেখো আমি একটা ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে বাস, আর নাটক করো না। তুমি যে দিনের পর দিন আমার সাথে নাটক করে আসতেছো, ভালোবাসার নাটক, সংসারের নাটক, আজকে সব সত্যটা আমার সামনে চলে আসছে। যে নারী তার স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারে, স্বামীকে এত বড় ধোঁকা দিতে পারে, এত বড় সিটিংবাজি করতে পারে, সে নারীকে যদি আমি ক্ষমা করি তাহলে সেই নারী নেক্সট টাইম আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। নিজের বুঝ পাগলেও বোঝে। যাও, বের হয়ে যাও।